দাদু, তোমার হাতটা এমন লাগছে কেন? তুমি সত্যি ঠিক আছো তো? অন্ধকারের ভিতর থেকে দাদুর বদলে এক অতি পরিচিতি খিনখিনে নারী কণ্ঠের হাসি ভেসে এলো। অবিনাশ, নীলকণ্ঠের রক্ত আজও কি সেই তপ্ত আছে রে? নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে তা জানাবো। তবে তার আগে এই গল্পটি আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। বাইরে ভাদ্র মাসের গুমোট রাত। আকাশটা যেন একটা বিশাল কালো পাথরের মতো ভারী হয়ে চেপে বসেছে নাচনগাছা গ্রামের ওপর। একটা পাতাও নড়ছে না, কিন্তু গুমোট গরমের মাঝেও শরীরটা মাঝে মাঝে শিরশির করে উঠছে। লোডশেডিংয়ের ঘুটঘুটে অন্ধকারে ঘরে জ্বলছে একটা পুরনো হ্যারিকেন। সেই ম্লান হলদেটে আলোয় আমার দাদু হারানচন্দ্র রায়ের মুখটা বড় অদ্ভুত দেখাচ্ছে। দাদুর বয়স তখন প্রায় 60 ছুঁই ছুঁই। চামড়া এর মধ্যে কিছুটা কুঁচকে ঝুলে পড়েছে, কিন্তু তার চোখের সেই চাউনি আজও প্রখর। আমি অবিনাশ, তখন মাত্র 25 বছরের যুবক আমি। দাদুর পায়ে সর্ষের তেল মালিশ করতে করতে জানালা দিয়ে বাইরের অন্ধকারটার দিকে তাকালাম। আমাদের এই গ্রামের একদম শেষ সীমানায়, যেখানে ইচ্ছেমতি নদীটা একটা মৃত সাপের মতন পড়ে আছে, সেখান থেকেই সেই রহস্যময় শ্মশানের শুরু। আমি হঠাৎ কৌতূহল সামলাতে না পেরে বলে উঠলাম, দাদু, আমাদের গ্রামের এই শ্মশানটাকে সবাই এত ভয় পায় কেন? আর ওই বিশাল অশ্বত্থ গাছটাকে কেন সবাই নাচন গাছে বলে ডাকে? রাতে ওদিক দিয়ে কেউ গেলে নাকি নুপুরের আওয়াজ শুনতে পায় আজও। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার ঘোলাটে চোখ দুটো জানলার ওপারের ঘুটঘুটে অন্ধকারের দিকে স্থির হয়ে রইল। হ্যারিকেনের শিখাটা একবার কেঁপে উঠল, যেন ঘরের ভিতর অদৃশ্য কেউ দীর্ঘশ্বাস ফেলল। দাদু গম্ভীর গলায় বললেন, সবই কর্মফল রে অবিনাশ, সবই কর্মফল। আজ থেকে প্রায় 100 বছর আগে, ওই 1882 সালে, এই গ্রামটা এমন শান্ত ছিল না। তখন ছিল নীলকণ্ঠ রায়ের জমিদারি। সেই সময়ের পাপের বোঝা আজও এই গ্রামের মাটি বয়ে বেড়াচ্ছে। তুই তুই জানতে চেয়েছিস কেন ওটাকে নাচন গাছা বলে, তাই তো? কারণটা শোন। ওই গাছের প্রতিটি ডালে ডালে একদিন জ্যান্ত মানুষের হাহাকার নেচেছিল। আজ তোকে সেই অন্ধকার ইতিহাসের কথা বলি, যা শুনলে তোর ধমনীতে রক্ত চলাচল থেমে যাবে। দাদুর গলার স্বর বদলে গেল। মনে হলো তিনি যেন বর্তমান ছেড়ে সেই রক্ত ভেজা অতীতে পাড়ি দিচ্ছেন। তার বর্ণনা এত জীবন্ত যে আমার মনে হতে লাগলো আমি নিজেই দাঁড়িয়ে আছি 1882 সালের সেই অভিশপ্ত শ্মশানে। এরপর দাদু আমাকে যে ঘটনার কথাটি বলল তা ছিল এই রকম। চৈত্র মাসের শেষ, আকাশ থেকে আগুন ঝরছে। কাঠফাটা রোদে ইচ্ছেমতি নদীর বুক শুকিয়ে চড়া পড়ে গেছে।
জল বলতে শুধু কয়েকটা নোংরা ডোবা। নাচনগাজা গ্রামে তখন মোড়ক লেগেছে। একটার পর একটা মানুষ কলেরায় শেষ হয়ে যাচ্ছে। দিনের বেলাতেও শিয়াল ডাকছে গ্রামে। শ্মশানে চিতার আগুন নিচ্ছে না। দিন রাত মরা পড়ার উৎকট গন্ধ আর ধোঁয়ায় আকাশ কালো হয়ে আছে। কিন্তু জমিদার নীলকণ্ঠ রায়ের প্রাসাদে সেই মোড়কের কোনো আক্ষেপ নেই। তার বিশাল অট্টালিকার ভিতরে তখন অন্য এক উন্মাদনা। নীলকণ্ঠ ছিলেন দীর্ঘদেহী, নিষ্ঠুর এবং ঘোরতান্ত্রিক সাধক। তার চোখের কোণে এক বেজাতীয় হিংস্রতা। কপালে সর্বদা টাটকা রক্তচন্দনের তিলক থাকত, যা দেখলে মনে হতো তার ললাটে একটা জ্যান্ত ক্ষত দপদপ করছে। জমিদার বাড়ির গোপন ভূগর্ভস্থ কক্ষে বসে আছেন কাপালিক দিগ্বিজয়। লোকটার চেহারা দেখলে যমরাজও হয়তো থমকে দাঁড়াবেন। তার সারা গায়ে শ্মশানে চিতাভস্ম মাখা, গলায় মানুষের কশেরোকা দিয়ে তৈরি মালা, আর হাতে একটা পেতলের দণ্ড, যার মাথায় একটা কালো মানুষের করটি বসানো। কপালিক মশাই, এই কলেরার মড়কে আমার আধা প্রজা শেষ। আমার খাজনা বন্ধ হয়ে যাচ্ছে। আমার চাই শক্তি, শক্তি, অক্ষয় যৌবন আর এমন সম্পত্তি যা এই মড়ক তো দূর, স্বয়ং কাল পুরুষও কেড়ে নিতে পারবে না। আপনি বলেছিলেন চৈত্র সংক্রান্তির নিশিরাতে একটা পথ আছে। পথ আছে, পথ আছে জমিদার বাবু। তবে সেই পথ রক্তের নদী বেরিয়ে যায়, সাধারণ বলিদান নয়। এই নাচন গাছা শ্মশানে যে প্রাচীন অশ্বত্থ গাছটা আছে, তার নিচে এক শ্রদ্ধা কুমারীকে উৎসর্গ করতে হবে। এমন এক মেয়ে যার মনে কোনো ঘৃণা নেই, শুধু পবিত্রতা আছে। তার শেষ আর্তনাদ যখন ওই গাছের শেকড় প্রাণ করবে, তখন শ্মশানের বন্দে পিশাচী জাগ্রত হবে। সে আপনাকে যা দেবে তার 7 জন্মেও পড়বে না। কাকে বলি দেওয়া যায় এই অকালে? কামার পাড়ায় এক অনাথ মেয়ে আছে, নাম কুসুমী। তার কুষ্টিতে অদ্ভুত যোগ আছে। সে দেবকন্যা হতে পারত, আবার চাইলে তাকে নরকের দ্বাররক্ষীও করা যায়। তার রক্তই আপনার তরণী। সেই রাতেই নীলকণ্ঠের একদল লাঠিয়াল বাহিনী অন্ধকার পথে কামারপাড়ায় চড়াও হলো। কুসুমী তখন একা ঘরে টিমটিমে প্রদীপের আলোয় সেলাই করছিল। মা বাবা মরা মেয়েটা ভাবতেও পারেনি তার কপালে কি লেখা আছে। লাঠিয়ালরা তাকে মুখ বেঁধে চ্যাংতোলা করে তুলে নিয়ে এলো শ্মশানে। শ্মশান চত্বরটা তখন এক বীভৎস রূপ ধারণ করেছে। চারিদিকে মরা মানুষের হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। নদীর ধারে সেই বিশাল অশ্বত্থ গাছটা অন্ধকারের মধ্যে হাত বাড়িয়ে থাকা কোনো দৈত্যের মতন দাঁড়িয়ে আছে। তান্ত্রিক দিগ্বিজয় সেখানে যজ্ঞের আগুন জ্বালিয়েছেন। সেই আগুনের রং স্বাভাবিক লাল নয়, বরং কেমন যেন কালচে বেগুনি। কুসুমীকে যখন সেই অশ্বত্থ গাছের নিচে নামানো হলো, মেয়েটা ভয়ার্ত চোখে চারিদিকে তাকাচ্ছিল। তার হাত পা ঠকঠক করে কাঁপছে। আমি আপনার ক্ষেতের কাজ করে দিই, কোনোদিন কোনো অন্যায় করিনি।
আমার এখানে কেন এনেছেন? ওই ওই আগুনের সামনে ওই লোকটা ওভাবে তাকাচ্ছে কেন? মা কালীর দোহাই, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আজ ভগবান তোর কথা শুনবে না রে কুসুমি। আজ শুধু ক্ষুধা কথা বলবে। তোর এই সুন্দর তপ্ত রক্ত যখন ওই গাছের শিকড়ে গিয়ে মিশবে, তখন আমি হবই বাংলার অঘোষিত রাজা। তোর মৃত্যু বৃথা যাবে না। দিগ্বিজয় তান্ত্রিক তার মন্ত্র পড়ার গতি বাড়িয়ে দিলেন। শ্মশানের নিস্তব্ধতাকে চিরে সেই কর্কশ মন্ত্রধ্বনি ছড়িয়ে পড়ল। রক্ত চামুন্ডায় বলি গ্রহণ করো। জাগো পিশাচে, জাগো, বলি গ্রহণ করো। কুসুমীকে গাছের কাণ্ডের সাথে লোহা দিয়ে হাত পা গেঁথে দেওয়া হলো। ব্যথায় মেয়েটা চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকারে বনের বাতাসের ধাক্কায় আবার শ্মশানেই ফিরে এলো। দিগ্বিজয় একটা বাঁকানো খড়গ বের করলেন। আগুনের আলোয় সেই খড়গটি কোনো বিষাক্ত সাপের জীবের মতো চকচক করে উঠল। ঠিক যখন দিগ্বিজয় খড়গটি মাথার উপরে তুললেন, আকাশ চিরে এক অভূতপূর্ব রক্তাপ বিদ্যুৎ চমকালো। মনে হলো আকাশ ফেটে রক্ত ঝরবে। মনে রাখিস নীলকণ্ঠ, এই গাছে বেঁধে আমাকে মারছিস তো? এই গাছই হবে তোর বংশের ফাঁসির দড়ি। আমি মরছি না, আমি এই শ্মশানের ধূলিকণায় মিশে থাকব। যেদিন মেঘ ডাকবে, যেদিন শ্মশানের আগুন নীল হবে, সেদিন আমি ফিরে আসব। তোদের প্রতিটি ফোঁটা রক্ত আমি চুষে নেব। তোদের হাড় দিয়ে আমি এই শ্মশানে বাজি খেলবো। এক কোপে কুসুমীর মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল। গরম রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে অশ্বত্থ গাছের কালচে শিকড়গুলোর ওপর দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। ঠিক তারপরেই এক অদ্ভুত এবং ভয়ানক কাণ্ড ঘটল। সেই রক্ত মাটিতে চুঁইয়ে গেল না, বরং মনে হলো গাছটি যেন জীবন্ত। তার শিকড়গুলো থরথর করে কাঁপতে শুরু করলো এবং চোষকের মতো সমস্ত রক্ত টেনে নিল। বাতাসের লেশ মাত্র নেই, তবুও সে বিশাল গাছের প্রতিটি পাতা হঠাৎ করে প্রবল ছন্দে নাচতে শুরু করলো, ঠিক যেন কেউ উন্মত্তের মতন হাততালি দিচ্ছে। দিগ্বিজয় তান্ত্রিক আর নীলকণ্ঠ রায় ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। গাছের অন্ধকারের কোটর থেকে এক অমানুষিক কণ্ঠস্বর ভেসে এলো, ঠিক যেন কোনো নারী পৈশাচিক উল্লাসে খিলখিল করে হাসছে। সেই হাসি শ্মশানের সীমানা ছাড়িয়ে গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল। হ্যাঁ, এই পর্যন্ত বলে দাদু হঠাৎ কথা থামিয়ে দিলেন। হ্যারিকেনের শিখাটা এখন তেলের অভাবে ছোট হয়ে এসেছে। বাইরে বাতাসের বেগ হঠাৎ করেই বেড়ে গেছে। জানলার কপাটে খটখট শব্দ হচ্ছে। বাগানের নারিকেল গাছগুলো যেন কুসুমের সেই উন্মাদ নাচের অনুকরণে দুলছে। দাদুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি কম্পিত স্বরে বললেন, সেই শুরু রে অবিনাশ। কুসুমের শরীরটা চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার আত্মাটা ওই গাছের প্রতিটা পাতায়, প্রতিটা শেকড়ে আটকে গেল। আর ঠিক 13 দিন পর থেকে শুরু হলো নীলকণ্ঠের সাজা। ওই প্রথম খবরটা এলো জমিদার বাড়ির অন্দরমহল থেকে। নীলকণ্ঠের আদরের বড় ছেলে রতন রায় মাঝরাতে শোবার ঘর থেকে উধাও হয়ে গেল। আমি গায়ের চাদরটা একটু শক্ত করে জড়িয়ে নিলাম। গলার কাজটা
শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর কি হলো দাদু? হ্যাঁ, রতনবাবুকে কি পাওয়া গেল? পাওয়া গেল রে, পাওয়া গেল, কিন্তু যে অবস্থায় তাকে পাওয়া গেল তা দেখার পর গ্রামের কেউ আর রাতে দু চোখের পাতা এক করতে পারেনি। নাচনগাছার শ্মশান সেদিন প্রথমবার তার মুখ খুলেছিল। হ্যারিকেনের আলোটা দপদপ করছে। দাদু কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। বাইরে ঝোপঝাড়ে কিসের যেন একটা শব্দ হলো, ঠিক যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। দাদু জানলার দিকে একবার তাকালেন। তার চোখের মণি দুটো কুঁচকে ছোট হয়ে এলো। আমিও ঘামছি, যদিও ভাদ্রের গুমোট রাতটা হঠাৎ করেই কেমন যেন হিম শীতল হয়ে উঠেছে। আমি ফিসফিস করে বললাম, দাদু, রতনবাবুর কি হয়েছিল? কুসুমী সেই অভিশাপ কি সত্যিই কাজ করেছিল? হ্যাঁ, অভিশাপ যখন খাঁটি হয় রে অবিনাশ, তখন বিধাতাও তার পদ আগলে দাঁড়াতে পারেন না। শোন তবে সেই বীভৎস রাতের কথা। কুসুমীর বলিদানের পর 13 দিন কেটে গেছে। নীলকণ্ঠ রায়ের প্রাসাদে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। জমিদারের মনে হয়েছিল কাপালিক দিগ্বিজয়ের সাধনা সফল হয়েছে, কারণ গ্রামের কলেরার মোড়ক যেন রাতারাতি থেমে গিয়েছিল। কিন্তু সেই শান্তির আড়ালে যে কি প্রলয় আসছিল তা কেউ বুঝতে পারেনি। 13তম দিনের রাত, কৃষ্ণপক্ষের সেই রাতটা ছিল আলকাতরার মতো কালো। নীলকণ্ঠের বড় ছেলে রতন রায় তখন 27-28 বছরের একটা টকবকে যুবক। তিনি তার দোতলার ঘরে ঘুমাচ্ছিলেন। ঘরের চারিদিকেই মোমবাতি জ্বলছিল। দরজার বাইরে পাহারায় ছিল জমিদারের 2 বিশ্বস্ত লাঠিয়াল। হঠাৎ মাঝরাতে সেই লাঠিয়ালরা শুনতে পেল এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল কেউ নুপুর পরে বাড়ির চত্বরে নাচছে, কিন্তু সেই শব্দের সাথে মিশে ছিল এক ভারী নিঃশ্বাসের শব্দ। পাহারাদারেরা তো অবাক। তারা একে অপরের মুখ চাওয়াচাই করল। এই মাঝরাতে অন্দরমহলে নাচবে কে? রাম সিং, শুনতে পাচ্ছিস? আওয়াজটা কোত্থেকে আসছে বলতো? হ্যাঁ, চুপ কর। মনে হচ্ছে ওই ওপরের কার্নিশ দিয়ে কেউ হাঁটছে। হ্যাঁ, ঠিক তখনই ওই রতন রায়ের ঘরের ভেতর থেকে এক গগন বিদারী চিৎকার ভেসে এলো। এই লাঠিয়ালরা অবাক হয়ে ছুটে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলো, কিন্তু ঘর ফাঁকা। জানালার পাল্লাগুলো হাওয়া ছাড়াই কেমন যেন সজোরে আচার পাচার খাচ্ছে। বিছানার চাদরটা মেঝেতে লুটো ফুটি খাচ্ছে, আর সেখানে পড়ে আছে একটা নূপুর। পেতলের তৈরি নয়, হাড় দিয়ে তৈরি একটা অদ্ভুত নূপুর। রতন রায় যেন কপুরের মতো উবে গেলেন। সকালবেলা পুরো গ্রাম তোলপাড় হয়ে গেল। নীলকণ্ঠ রায় পাগলের মতো হয়ে উঠলেন। আমার ছেলেকে যেখান থেকে পারিস খুঁজে আন। শ্মশান জঙ্গল সব তন্ন তন্ন করে খোঁজ। অবশেষে রতনকে পাওয়া গেল, কিন্তু কোথায়? নাচন গাছার সেই অভিশপ্ত অসত্য গাছের একদম মগ ডালে। গ্রামবাসীরা যখন সেখানে পৌঁছল, আর তারপরেই তারা যা দেখল
তা কোনো মানুষ কখনো কল্পনা করতে পারবে না। রতন রায়ের দেহটা গাছের ডালের সাথে ঝুলে আছে, কিন্তু তার শরীরের একটি হাড়ও আস্ত নেই। যেন কোনো অমানসিক শক্তি তার শরীরটাকে একটা ভেজা কাপড়ের মতো নিংড়ে নিয়েছে। সব রক্ত শুষে নেওয়া হয়েছে, গায়ের চামড়া সব ফ্যাকাশে হয়ে গেছে। তার দুই চোখ খোলা, সেই চোখে জমাট বেঁধে আছে এক অবর্ণনীয় আতঙ্ক। ঠিক তখনই গাছের ওপর থেকে সেই খিলখিল হাসির আওয়াজটা ভেসে এলো। কেউ সেখানে নেই, শুধুমাত্র পাতাগুলো পাগলের মতো নাচছে। নীলকণ্ঠ রায় ভয়ে দিগ্বিজয় কাপালিককে ডাকলেন। দিগ্বিজয় যখন সেই লাশের অবস্থা দেখলেন, তার হাতের মন্ত্রপ্রুত দণ্ডটি কেঁপে উঠল। জমিদার বাবু, এ তো সামান্য প্রেতাত্মা নয়, এ তো হাড় মরমরের নাচুনি হয়ে ফিরেছে। ওর রক্তে আপনার লোভ মিশে গেছে, তাই ও এখন দানবী হয়ে উঠেছে। ও এখনই থামবে না জমিদার মশাই। থামবে না মানে? তুমি না বড় তান্ত্রিক? এই নাও মোহর, এই নাও টাকা, ওকে আবার মাটির তলায় পাঠাও। আহা, মোহরে কাজ হবে না নীলকণ্ঠ বাবু, এবার লড়াই হবে, শক্তিতে লড়াই। আজ রাতে আমি শ্মশানে ওকে বন্দি করব। হ্যাঁ, বন্দি। সেই রাতে দিগ্বিজয় শ্মশানে যুদ্ধের প্রস্তুতি নিলেন। চিতার ছাই দিয়ে তিনি এক বিশাল রক্ষা কবচ আঁকলেন মাটির ওপর। চারিদিকে 5টি নর কঙ্কাল সাজিয়ে রাখা হলো, হাতে তার বিশাল খড়গ। মাঝরাতে শ্মশানের বাতাস হঠাৎ করেই বরফ শীতল হয়ে গেল। জঙ্গল থেকে শত শত শিয়াল একসাথে কেঁদে উঠল। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কুসুমীর ছায়া মূর্তি। কিন্তু এ কি বিভৎস রূপ! তার চুলগুলো সাপের মতো কিলবিল করছে, পরনের সেই লাল শাড়িটা এখন ছেঁড়া ন্যাকড়ার মতো ঝুলছে। তার হাত পায়ের নখগুলো কয়েক ইঞ্চি লম্বা হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পায়ের শব্দ। প্রতিটি পদক্ষেপের সাথে সেই হাড়ের নুপুরের আওয়াজ শ্মশানে প্রতিধ্বনিত হচ্ছিল। দিগ্বিজয়, তুই আমাকে নরকের পথ দেখিয়েছিস, আজ তোকে আমি নরকের স্বাদ দেব। তোর মন্ত্রের জোর কতটা তা আজ দেখব। দৃষ্ট পিশাচি, তুই সীমা লঙ্ঘন করছিস। এই রে মহাকালের বিভূতি। দিগ্বিজয় এক মুঠো মন্ত্রপ্রুত ছাই কুসুমের দিকে ছুড়ে দিলেন। সেই ছাই বাতাসে আগুনের হলকা হয়ে কুসুমের গায়ে আছড়ে পড়ল। কুসুমি যন্ত্রণায় এক বিকট চিৎকার দিল। শ্মশানের মাটি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। কিন্তু কুসুমি দমে যাওয়ার পাত্রী নয়। সে হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। দিগ্বিজয় চারিদিকে তাকাচ্ছেন, কিন্তু কেউ নেই। হঠাৎ তার পিঠের ওপর দিয়ে এক জোড়া ঠান্ডা হাত নেমে এলো। কুসুমের নখগুলো দিগ্বিজয়ের কাঁধের মাংসের উপর বসে গেল। তোর মন্ত্র কি তোর পিঠ বাঁচাতে পারবে রে শয়তান?
দিগ্বিজয় যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। তিনি দ্রুত নিজের বুকের পইতে ছিঁড়ে মন্ত্র পড়ে কুসুমের গায়ে চাপটে ধরলেন। এক বিশাল বিস্ফোরণ হলো। কুসুমি ছিটকে গিয়ে পড়ল সেই অসত্য গাছের তলায়। তান্ত্রিকের শরীর রক্তে ভিজে গেছে। তিনি বুঝতে পারলেন এই শত্রু তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। দিগ্বিজয় টলতে টলতে নীলকণ্ঠের প্রাসাদের দিকে ছুটলেন। পিছনে তখন সেই নূপুরের আওয়াজ আর উন্মাদ হাসির শব্দ আসছে। পালাবি কোথায়? এই নাচন গাছার মাটি তোদের রক্তে ভিজেছে, সেই মাটি তোদের ছাড়বে না। দিগ্বিজয় যখন অট্টালিকায় ঢুকলেন তখন তার অবস্থা শোচনীয়। নীলকণ্ঠ বাবুকে বললেন, জমিদার বাবু, আপনার প্রাসাদের চারিদিকে লোহার গোজাল পুঁতে দিন। ও আসছে। ও ও প্রাসাদের ভিতর ঢুকলে আপনার বংশের চিহ্ন থাকবে না। সেই রাতে জমিদার বাড়ির চারিদিকে হাহাকার পড়ে গেল। কুসুমি প্রাসাদের বাইরে দাঁড়িয়ে হট্টহাসি হাসছিল আর নখ দিয়ে পাথরের দেয়ালে আঁচড় কাটছিল। সেই শব্দের ঘর্ষণে পাথর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। ভেতরে নীলকণ্ঠ রায় তার ছোট্ট ছেলেকে বুকে চাপটে ধরে বসে আছেন, আর বাইরে সেই অপার্থিব নূপুরের শব্দ ক্রমাগত বেড়েই চলেছে। দাদু হঠাৎ চুপ করে গেলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি নিজের অজান্তেই দরজার দিকে তাকালাম। আমার মনে হলো দূরে কোথাও থেকে যেন একটা খিনখিনে হাসির শব্দ ভেসে আসছে না। দাদু ফিসফিস করে বললেন, সেই রাতেই নাচন গাছার শ্মশান থেকে এক অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছিল রে অবিনাশ। মানুষ তাকে কুসুমি ভাবলেও সেটা ছিল এক আদিম অন্ধকার। পরবর্তী পর্বে বলবো কিভাবে সেই রাতে তান্ত্রিক আর পিশাচির মরণপণ যুদ্ধে জমিদার বাড়ি এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। হ্যারিকেনের তেলটা একেবারে ফুরিয়ে এসেছে। সলতের শেষ অংশটুকু পুড়ে একটা তীব্র নীলচে শিখা বেরোচ্ছে, যা ঘরের কোণে থাকা ছায়াগুলোকে আরও দীর্ঘ আর বিভৎস করে তুলছে। দাদুর গলার স্বর এখন একটা ভেজা বাঁশির মতন শোনাচ্ছে, কেমন একটা ওই ঘর ঘরে আওয়াজ। বাইরের বাতাসের শোঁসো শব্দটা যেন একটা চাপা কান্না, যা শ্মশানের দিক থেকে জঙ্গল ছিঁড়ে আমাদের এই জানলার শিকলগুলোকে ধাক্কা মারছে। আমি দাদুর হাতটা শক্ত করে ধরলাম। দাদুর হাতের চামড়া একদম বরফের মতন ঠান্ডা। মনে হচ্ছে তার শরীরের সমস্ত উষ্ণতা ওই হ্যারিকেনের শিকার সাথে সাথে নিভে যাচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দাদু, তারপর কি হলো? দিগ্বিজয় তান্ত্রিক কি নীলকণ্ঠের ছোট ছেলেকে বাঁচাতে পারল? কুসুমি কি সেই অভিশপ্ত প্রাসাদের অন্দরমহলে শেষ পর্যন্ত ঢুকতে পেরেছিল? দাদু, হ্যাঁ বলো। দাদু আমার দিকে ফিরে তাকালেন। তার চোখের মণি দুটো হ্যারিকেনের ম্লান আলোয় হীরের মতন জ্বলছে। তিনি বললেন, অশুভ শক্তি যখন ঘরে ঢোকে রে অবিনাশ, তখন লোহার দরজা আর পাথরের দেওয়াল শুধু নামে মাত্র বাঁধা হয়ে দাঁড়ায়। কুসুমি তখন আর রক্ত মাংসের মেয়ে ছিল না, সে ছিল শ্মশানের এক জীবন্ত অন্ধকার। সে বাতাস হয়ে ঘরে ঢুকতে পারত,
ছায়া হয়ে বুকে চেপে বসতে পারত। নীলকণ্ঠ রায়ের অট্টালিকা তখন এক দুর্ভেদ্য কেল্লায় পরিণত হয়েছে। প্রাসাদের প্রতিটি দ্বারে বিশাল লোহার গজাল পোতা হয়েছে। তার উপর দিগ্বিজয় তান্ত্রিক নিজের রক্ত আর সিঁদুরের মিশ্রণে বিভীষিকাময় রক্ষামন্ত্র লিখে দিয়েছেন। ঘরের চার কোণে জ্বলছে ঘৃত প্রদীপ, যাতে তান্ত্রিকের ওই মন্ত্রপ্রুত ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। কিন্তু সেই চন্দনের সুগন্ধ ছাপিয়ে বারংবার ফিরে আসছিল সেই শ্মশানের পচা মাংস আর কাঁচা রক্তের উৎকট গন্ধ। নীলকণ্ঠ বাবু তার ছোট্ট ছেলে বিনয়কে নিয়ে অন্দরমহলের সবচেয়ে সুরক্ষিত ঘরে বসে আছেন। বিনয় তখন মাত্র 7 বছরের শিশু। সে ভয়ে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁপছে। বাইরে অন্ধকারের বুক চিরে সেই পরিচিত নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু শব্দটা এবার আর শুধু চত্বরে নেই। মনে হচ্ছে সেটা পাথরের দেওয়াল বেয়ে মাকড়সার মতো ওপরে উঠছে। খচ খচ করে দেওয়াল আঁচড়ানোর শব্দে মনে হচ্ছিল কেউ ধারালো কাঠারি দিয়ে দেওয়ালে আঘাত করছে। তান্ত্রিক মশাই, ও তো দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি শুনতে পাচ্ছি ওর নিঃশ্বাসের শব্দ। লোহার শিকলে কি ওকে কোনোভাবে বেঁধে রাখা যাবে না? আরে চুপ করুন জমিদার বাবু, কথা বললে আপনার প্রাণের বায়ু ওর কাছে তীরের মতন পৌঁছে যাবে। আমি পঞ্চমুণ্ডির আসন সাজিয়েছি, যদি সূর্যোদয় পর্যন্ত ও ভেতরে ঢুকতে না পারে তবেই রক্ষা। একদম নড়াচড়া করবেন না জমিদার বাবু, চুপ করে বসুন। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হলো। দোতলার বারান্দার ভারী পাথরের রেলিংটা যেন কেউ কাঁচা শশার মতো ভেঙে নিচে ফেলে দিল। তান্ত্রিক দিগ্বিজয় চমকে উঠলেন। তিনি দেখলেন জানালার কাঁচের উপর একটা দীর্ঘ ছায়া ভেসে উঠছে। সেটা কোনো মানুষের ছায়া নয়, ওটা একটা বীভৎস পঙ্গপালের মতো আকৃতি। কুসুমে এখন দেওয়াল বেয়ে অদ্ভুত ছন্দে উঠে এসেছে। তার লম্বা নখগুলো যখন জানালার কাঠে বিঁধল, তখন শুকনো কাঠে যেন অলৌকিক আগুন ধরে গেল। তান্ত্রিক চিৎকার করে উঠলেন, নীলকণ্ঠ, নীলকণ্ঠ সরে যাও, সরে যাও জানলা থেকে। ও ও ও মায়া জাল বিস্তার করেছে, সরে যাও, সরে যাও। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জানালার পাল্লাগুলো এক অমানুষিক শক্তিতে মড়মড় করে ভেঙে চৌচির হয়ে গেল। অন্ধকার চিরে ঘরের ভেতরে ছিটকে এলো সেই পিশাচি। তার শরীরটা এখন স্বাভাবিকের চেয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। হাতগুলো ঝুলছে হাঁটু পর্যন্ত। কুসুমীর সেই সুন্দর কিশোরী মুখটা এখন আর নেই। সেখানে একটা শুকনো চামড়ার মুখোশ, যার ভেতর থেকে দুটো আগুনের পিণ্ড দাউ দাউ করে চলছে। তার গায়ের থেকে কালচে রঙের ধোঁয়া বেরোচ্ছে। দিগ্বিজয়, তোর লোহার গজাল দিয়ে আমাকে আটকাবি? আমি যেই মাটির কান্না, আমি যেই শ্মশানের প্রতিটি বালুকণার নিঃশ্বাস,
তোকে আজ আমি দেখাবো বলিদানের যন্ত্রণা আসলে কেমন হয়। দিগ্বিজয় তান্ত্রিক আসন থেকে এক লাফে উঠে দাঁড়ালেন। তিনি তার ঝুলি থেকে এক মুঠো তামাটে গুঁড়ো বের করে কুসুমীর মুখে ছুঁড়ে মারলেন। ওটা ছিল মহাকাল বিভূতি। ছোঁয়া লাগার সাথে সাথেই কুসুমীর মুখটা নীল আগুনে জ্বলতে শুরু করলো। সে যন্ত্রণায় এক বিকট চিৎকার দিল। সে চিৎকারে প্রাসাদের দামি ঝাড় লণ্ঠনের কাঁচগুলো ভেঙে গুঁড়ো হয়ে ঝরে পড়ল। কুসুমী কিন্তু দমে গেল না। সে তার লম্বা নখ দিয়ে তান্ত্রিকের দিকে দিয়ে এলো। তান্ত্রিক তার লোহার দণ্ড দিয়ে কুসুমের আক্রমণ ঠেকালেন। লোহার সাথে কুসুমীর নখের সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বের হতে লাগলো ঘর জুড়ে। কুসুমী হঠাৎ দেওয়ালে পিঠ দিয়ে সিলিংয়ে উঠে গেল এবং ছাদ থেকে তান্ত্রিকের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার বরফ শীতল হাত তান্ত্রিকের গলায় বসে গেল। ও পিশাচি, তুই রক্ত চাস? রক্ত? এই নে আমার ব্রহ্ম রক্ত, নে নে। তান্ত্রিক নিজের বাহু চিরে সেই রক্ত কুসুমীর কপালে লেপে দিলেন। ওম কালী, কালী মা কালী, ঘোর রূপিণী বিনাশায়। রক্তের ছোঁয়া লাগতেই কুসুমীর শরীরটা যেন জ্বলন্ত অ্যাসিডের মতো পড়তে শুরু করলো। সে ছিটকে গিয়ে পড়ল নীলকণ্ঠ বাবুর পায়ের কাছে। নীলকণ্ঠ ভয়ে আর্তনাদ করে উঠলেন। কুসুমী মেঝের ওপর শুয়ে হাড় মড়মড়ে শব্দে হাসতে লাগলো। সেই হাসি যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দ। সে বিনয়ের দিকে হাত বাড়ালো। তার নখগুলো বিনয়ের কচি গলার কাছে নাচছে। নীলকণ্ঠ, তোর ছেলেকে আমি আজ নাচন গাছার ওই শ্মশানে নিয়ে যাব। ওখানেই ওর হাড় দিয়ে আমি বাজি খেলবো। আজ থেকে তোর বংশ হবে নির্বংশ। তোর রক্ত ঋণ শোধ হবে তোর সন্তানের চিতায়। ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। তান্ত্রিক দিগ্বিজয় বুঝতে পারলেন তার মন্ত্রবল শেষ হয়ে আসছে। তিনি এক অন্তিম সিদ্ধান্ত নিলেন। তিনি তার করটি দণ্ডটি সজোরে মেঝেতে আছড়ে ভাঙলেন। সেই দণ্ডের ভিতর থেকে একটা কুচকুচে কালো ধোঁয়া বের হয়ে কুসুমীর চারিদিকে একটা চক্র তৈরি করলো। কুসুমী সেই ধোঁয়ার ভেতর সাময়িকভাবে আটকা পড়ে পাগলের মতো মাথা খুঁড়তে লাগলো। নীলকণ্ঠ, নীলকণ্ঠ পালাও, পালাও। ওকে আমি এই ধোঁয়ার মায়ায় মাত্র কয়েক মিনিটের জন্য আটকেছি। পালাও, পালাও। ওই শ্মশানের পশ্চিম দিকে পালাও, যেখানে মহাদেবানন্দ স্বামীর কুটির আছে। ওখানে চলে যাও, ওখানে চলে যাও। তিনি একমাত্র উদ্ধারকর্তা। আমি একে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। চলে যাও, চলে যাও নীলকণ্ঠ, চলে যাও, চলে যাও। নীলকণ্ঠ তার 7 বছরের ছেলেকে বগলে নিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলেন। প্রাসাদের সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল যেন পেছনে হাজার হাজার মানুষ একসাথে দৌড়াচ্ছে।
বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে শ্মশানের সেই বিশাল অশ্বত্থ গাছটা উন্মত্তের মতো ডালপালা নাড়াচ্ছে। নীলকণ্ঠ যখন শ্মশানের সীমানার কাছাকাছি পৌঁছালেন, দেখলেন পেছনের সেই হাড়ের নুপুরের আওয়াজ আবার ফিরে এসেছে। এবার সেই শব্দটা যেন একা নয়, মনে হচ্ছে মৃত মানুষের কঙ্কালগুলো মাটির তোলা থেকে উঠে এসে একসাথে নাচছে। যেতে দেব না। নাচন গাছার শ্মশান আজ উৎসবে মেতেছে। তোর রক্তে আজ দেবীর অভিষেক হবে। জমিদার বাবু ফেরুন। নীলকণ্ঠ হড়কে গিয়ে পিচ্ছিল কাদার উপর আছড়ে পড়লেন। তার ছেলের হাতটা তার মুঠো থেকে ফসকে গেল। বিনয় ছিটকে গিয়ে পড়ল বনের কিনারে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক জোড়া ফ্যাকাশে সাদা হাত, যার ওপর দিয়ে কালো নীল শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে, বিনয়কে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে লাগলো সেই বিশাল নাচন গাছার দিকে। নীলকণ্ঠ আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু তার কণ্ঠস্বর বজ্রপাতের গর্জনে ধামা চাপা পড়ে গেল। শ্মশানের সেই বিশাল গাছটার ডালে ডালে তখন আগুন জ্বলছে, আর তার নিচে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর পিশাচি। দাদু হঠাৎ কথা থামিয়ে এক দৃষ্টে জানলার দিকে তাকালেন। হ্যারিকেনে সে নীলচে শিকাটা শেষবারের জন্য কেঁপে উঠে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি শুধু দাদুর ভারী আর দ্রুত নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছি। বাইরে বৃষ্টির ছাট ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমি কাঁপতে কাঁপতে দাদুর চাদরটা ধরলাম। বিনয় কি মারা গেল? ওই পিশাচি কি ওকে ওই গাছে ঝুলিয়ে দিয়েছে? হ্যাঁ? দাদুর উত্তর এলো না। শুধু জানলার একদম বাইরে থেকে একটা অতি ক্ষীণ আওয়াজ ভেসে আসছে, ঝমঝম ঝমঝম ঝমঝম। মনে হলো ঠিক আমাদের ঘরের জানলার একদম নিচেই কেউ নূপুর পরে দাঁড়িয়ে আছে। দাদু ফিসফিস করে একদম কানের কাছে মুখ এনে বললেন, অবিনাশ, ভুলেও জানালার দিকে তাকাস না। ও আমাদের গন্ধ পেয়েছে। ও আজও ওই 13 বছরের ঋণ শোধ করতে প্রতিবার চৈত্র সংক্রান্তির আগে এখানে হানা দেয়। হ্যারিকেনটা নিভে যাওয়ার পর ঘরটা যেন এক নিমেষে কোনো অতল গহ্বরে তলিয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দটা এখন আর স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে হাজার হাজার ক্ষুদ্র হাত জানলার কাঁচে নখ দিয়ে আঁচড় কাটছে। দাদুর নিঃশ্বাসের শব্দটা খুব ভারী, কেমন একটা শ্লেষা জড়ানো আওয়াজ। আমি অন্ধকারে অন্ধের মতন হাতড়ে দাদুর হাতটা ধরলাম, কিন্তু ধরতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। দাদুর হাতটা অস্বাভাবিক রকমের খসখসে এবং হাড় সর্বস্ব মনে হচ্ছে। দাদু, দাদু তুমি ঠিক আছো তো? দাদু। দাদু কোনো উত্তর দিলেন না, শুধু অন্ধকারের ভিতর তার চোখ দুটো বিড়ালের মতন জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর এক অতি প্রাকৃত শান্ত গলায় তিনি বলতে শুরু করলেন, অবিনাশ, ভয় পাস না। ভয় পেলে
ওরা রক্তে সেই গন্ধ পেয়ে যায়। বিনয়কে যখন সেই পিশাচি হির হির করে টেনে নিয়ে যাচ্ছিল, তখন শ্মশানের প্রতিটি কঙ্কাল মাটির নিচ থেকে জেগে উঠেছিল জমিদার নীলকণ্ঠকে উপহাস করতে। কিন্তু সেই রাতেই নাচনগাছার শ্মশান এক অলৌকিক জ্যোতির সাক্ষী হয়েছিল। নীলকণ্ঠ রায় কাদার ওপর পড়ে গোঙাচ্ছিলেন। তার চোখের সামনে তার একমাত্র বংশ প্রদীপ বিনয়কে ওই পিশাচি টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার ঝোপঝাড়ের ভেতর দিয়ে। কুসুমীর নূপুরের শব্দ এখন যেন একটা দানবীয় ড্রামের মতো বাজছে। শ্মশানের সেই বিশাল অসত্য গাছটা, যেটাকে লোকে নাচন গাছা বলে, সেটা যেন আজ উল্লাসে ফেটে পড়ছে। তার ডালগুলো সাপের মতো নিচে নেমে এসে বিনয়কে পেঁচিয়ে ধরার জন্য ছটফট করছে। ঠিক সেই মুহূর্তেই শ্মশানের পশ্চিম দিকের ঘন জঙ্গল চিরে এক উজ্জ্বল আলোর রেখা দেখা গেল। সেই আলোর তীব্রতায় কুসুমের পৈশাচিক চিৎকারটা হঠাৎ থেমে গেল। অন্ধকারের বুক চিরে ধীর পায়ে এগিয়ে এলেন এক জ্যোতির্ময় পুরুষ। পরনে বাকছাল, জটাভার পিঠ ছাপিয়ে নিচে নেমেছে। তার কপালে এক জ্বলন্ত তিলক, যাকে দেখলে মনে হয় স্বয়ং মহাদেব মর্তে নেমে এসেছেন। হ্যাঁ, ইনি হলেন মহাদেবানন্দ স্বামী। দৃষ্ট পিশাচি, তোর খেলার সীমা পেরিয়ে গেছে। মা কালীর এই পবিত্র শ্মশানকে তুই নরক বানিয়ে তুলেছিস। মুক্তি চাইলে এখনই এই শিশুটিকে ছেড়ে দে। কুসুমে বিনয়কে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে মহাদেবানন্দের দিকে ফিরল। তার মুখটা এখন পিশাচির বীভৎস রূপ থেকে বদলে গিয়ে এক ছায়া মূর্তির মতো ধোঁয়াটে হয়ে গেল। তার চোয়ালটা ঝুলে পড়েছে, আর সেখান থেকে কালচে লালা ঝরছে। সন্ন্যাসী, তুই মাঝখানে আসিস না। নীলকণ্ঠ আমার জীবন চুষে নিয়েছে। আজ আমি ওর বংশের রক্ত চুষে নেব। আজ মহাকালো আমাকে থামাতে পারবে না। অন্ধকার কোনোদিনও আলোকে ঢাকতে পারে না কুসুমি। তুই প্রতিশোধের আগুনে পুড়ছিস, কিন্তু সেই আগুনে তুই নিজেই শেষ হয়ে যাবি। কুসুমি এক অমানসিক আর্তনাদ করে তান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা নখগুলো বাতাসের বুক চিরে মহাদেবানন্দের বুক লক্ষ্য করে দিয়ে এলো। তান্ত্রিক তার হাতে থাকা লোহার চিমটাটি শূন্যে ঘোরালেন। চিমটার কুসুমের নখের সংঘর্ষে যে আগুনের স্ফুলিঙ্গ বেরোলো, তাতে শ্মশানের ভিজে কাঠগুলো দাও দাও করে জ্বলে উঠল। কুসুমি এবার তার মায়া জাল বিস্তার করল। সে হঠাৎ করেই 10টি মূর্তিতে বিভক্ত হয়ে মহাদেবানন্দকে ঘিরে ফেলল। 10টি মুখ থেকে একসাথে পৈশাচিক হাসি ভেসে আসতে লাগলো। মহাদেবানন্দ অবিচল হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি তার ঝুলি থেকে এক মুঠো বিভূতি বের করে মন্ত্র পড়ে আকাশের দিকে ছুড়ে দিলেন। ওম হ্রিং ফট নীলকণ্ঠায় স্বাহা। বিভূতিগুলো এক একটি ছোট গোলার মতো কুসুমের ছায়া মূর্তিগুলোর উপর গিয়ে পড়তে লাগলো। প্রতিটি আঘাতেই এক একটি ছায়া ধোঁয়ায় পরিণত হতে লাগলো।
আসল কুসুমি তখন নাচন গাছার মগ ডালে চড়ে বসেছে। সে ওপর থেকে বিশাল এক পাথর তুলে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল। তান্ত্রিক তার দণ্ড দিয়ে পাথরটিকে মাঝ পথে চূর্ণ করে দিলেন। কুসুমি এবার তার অন্তিম অস্ত্র প্রয়োগ করল। সে নাচন গাছার শেকড়গুলোকে নির্দেশ দিল মাটির নিচ থেকে মোটা মোটা শেকড়গুলো অজগরের মতো উঠে এসে মহাদেবানন্দের পা জড়িয়ে ধরল। শেকড়গুলোর গায়ে বিষাক্ত কাঁটা, যা তান্ত্রিকের চামড়া ভেদ করে রক্ত বের করে দিল। তোর রক্ত তো বেশ পবিত্র রে সন্ন্যাসী, এই রক্ত খেলে আমি অমর হয়ে যাব। মহাদেবানন্দ হাসলেন, এক যন্ত্রণাময় কিন্তু তেজস্বী হাসি। তিনি নিজের হাতের রক্ত সেই শেকড়গুলোর উপর লেপে দিলেন এবং উচ্চারণ করলেন এক ভয়ঙ্কর সংহার মন্ত্র। মুহূর্তের মধ্যে নাচন গাছা গাছটি থর থর করে কাঁপতে শুরু করলো। কুসুমি যন্ত্রণায় ডালপালা ধরে তুলতে লাগলো, যেন সে নিজেই ওই আগুনের চিতা। নীলকণ্ঠ, এই সুযোগে তোর ছেলেকে নিয়ে পালা, পালা তাড়াতাড়ি। আমি ওর পৈশাচিক বন্ধন আলগা করেছি। দৌড়া, দৌড়া! নীলকণ্ঠ প্রাণ ভয়ে বিনয়কে কাঁধে তুলে নিয়ে শ্মশানের বাইরে দৌড়াতে লাগলেন। কিন্তু কুসুমি হার মানার পাত্রী নয়। সে আগুনের মধ্যেই নিজের রূপ বদল করল। সে এক বিশাল কালো ধোঁয়ার মেঘ হয়ে তান্ত্রিককে গ্রাস করতে চাইল। তান্ত্রিক দেখলেন কুসুমিকে শুধু শক্তিতে হারানো যাবে না, তার সেই প্রাচীন নাচন গাছটাকেই উপড়ে ফেলতে হবে। শুরু হলো এক মহাপ্রলয়। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, কিন্তু শ্মশানের সেই নীল আগুন নেভালো না। তান্ত্রিক তার সমস্ত শক্তি সংহত করে একটি সোনার কবচ বের করলেন, যা তার গুরুর দেওয়া শেষ অস্ত্র। তিনি কবচটি নাচন গাছার একদম শিকড়ের কোটরে গুঁজে দিলেন। এক প্রচন্ড বিস্ফোরণ হলো। মনে হলো পুরো নাচন গাছা গ্রামটা ভূমিকম্পে কেঁপে উঠল। সেই বিশাল গাছটা মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেল। যেতে চাই না, যেতে চাই না। কুসুমির সেই পৈশাচিক আত্মা সেই ফাটলের মধ্যে ঢুকে গিয়ে বন্দী হয়ে গেল। তার শেষ চিৎকারটা ছিল হাড় হিম করা। আমি আসব, নীলকণ্ঠের রক্ত যেদিন আবার এই মাটিতে পড়বে, আমি আবার জেগে উঠব। মহাদেবানন্দ শ্মশানের মাটিতে বসে পড়লেন। তার শরীর থেকে দর দর করে রক্ত ঝরছে। তিনি দেখলেন নীলকণ্ঠ দূরে দাঁড়িয়ে কাঁপছেন। নীলকণ্ঠ, তুই তোর ছেলেকে ফিরে পেয়েছিস ঠিকই, কিন্তু তোর এই লোভের মাসুল তোকে আজীবন দিয়ে যেতে হবে। এই শ্মশানকে আমি বন্ধন করে দিলাম, কিন্তু মনে রাখি, পাপের বীজ কোনোদিনও পুরোপুরি নষ্ট হয় না। দাদু আবার থেমে গেলেন। ঘরের ভিতরে অন্ধকারটা এখন যেন আরো গাঢ়। আমি খেয়াল করলাম দাদুর হাতটা যে আমি ধরেছিলাম তা এখন আর মানুষের হাতের মতন লাগছে না। ওটা কেমন যেন শক্ত আর খসখসে কাঠের ডালের মতন হয়ে গেছে। আমি ভয়ে হড়বড় করে বললাম, দাদু, তোমার হাতটা এমন লাগছে কেন? তুমি সত্যিই ঠিক আছো তো? হ্যাঁ। অন্ধ
অন্ধকারের ভিতর থেকে দাদুর বদলে এক অতি পরিচিতি খিনখিনে নারী কণ্ঠের হাসি ভেসে এলো। অবিনাশ, নীলকণ্ঠের রক্ত আজও কি সেই তপ্ত আছে রে? আমি ছিটকে বিছানা থেকে পড়ে গেলাম। হ্যারিকেনটা হঠাৎ করে জ্বলে উঠল, কিন্তু তাতে তেল নেই। হ্যাঁ, সেটা জ্বলছে এক অদ্ভুত নীল শিখায়। আমি দেখলাম বিছানায় দাদু নেই, সেখানে দাদুর জামা পরা একটা হাড় সর্বস্ব কঙ্কালসার মূর্তি বসে আছে, যার চুলগুলো লম্বা হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। তার পায়ের কাছে পড়ে আছে একজোড়া হাড়ের নূপুর। জানলার বাইরে থেকে তখন হাজার হাজার মানুষের নাচের শব্দ ভেসে আসছে। ঝমঝম ঝমঝম ঝমঝম। নাচন গাজা শ্মশান আজ আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। আমি বুঝতে পারলাম নীলকণ্ঠের রক্তের ঋণ শোধ করার জন্য কুসুমী 100 বছর পর আবার ফিরে এসেছে। আবার নীল শিখার সেই ভৌতিক আলোয় আমি স্তম্ভিত হয়ে মেঝেতে পড়ে আছি। আমার সামনে দাদুর বিছানায় দাদু নেই, বসে আছে এক বিভৎস ছায়ামূর্তি। আর সর্বস্ব সেই অবয়বের গায়ের চামড়া ঝুলে পড়েছে, আর তার কঠোর ক্ষত চোখ দুটো থেকে বের হচ্ছে এক আদিম প্রতিহিংসার আগুন। দাদুর নীল রঙের পাঞ্জাবিটা সেই মূর্তির গায়ে এখন এক কফিনের কাপড়ের মতন দেখাচ্ছে। জানলার বাইরে থেকে বৃষ্টির শব্দের বদলে ভেসে আসছে লক্ষ লক্ষ কঙ্কালের হাততালি আর সেই হাড়ের নূপুরের পৈশাচিক ধ্বনি। ঝমঝম ঝমঝম ঝমঝম। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেই মূর্তিটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপছে, প্লাস্টার খসে পড়ছে। মূর্তিটা ধীর পায়ে বিছানা থেকে নেমে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে ঘরটা বরফ শীতল হয়ে যাচ্ছে। নীলকণ্ঠের শেষ রক্ত কণিকা। মূর্তিটা ফিসফিস করে বলল, তোর দাদু বিনয় তোকে বলেনি যে মহাদেবানন্দ আমাকে মুক্তি দেননি? তিনি শুধু আমাকে ওই নাচন গাছার শিকড়ে গেঁথে রেখেছিলেন। 100 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম অবিনাশ। আর চৈত্র সংক্রান্তির এই সন্ধিক্ষণে তোর রক্ত দিয়ে আমি আমার সেই অপূর্ণ তৃষ্ণা মেটাবো। কুসুমী? হ্যাঁ, সেই পিশাচি কুসুমী। তার লম্বা হাড়ের মতন আঙুলগুলো আমার গলার দিকে বাড়িয়ে দিল, নখগুলো তলোয়ারের মতন ধারালো। আমি চোখ বুঝলাম, মৃত্যুর শীতল ছোঁয়া অনুভব করার জন্য প্রস্তুত হলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের সদর দরজাটা এক প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ল। এক উজ্জ্বল রক্তাভ আলোয় ঘরটা দিনের আলোর মতন উদ্ভাসিত হয়ে গেল। অন্ধকারে সেই পিশাচি কুসুমী আর্তনাদ করে পিছিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তার পরনে সাদা ধুতি, কপালে রক্তচন্দনের তিলক, আর হাতে একটা পুরনো তামাটে রাজদণ্ড, যা থেকে পবিত্র অগ্নি ঠিকরে বেরোচ্ছে। তিনি মহাদেবানন্দ স্বামীর বংশের উত্তরসূরি শিবানন্দ ব্রহ্মচারী। হ্যাঁ, দাদু হয়তো জানতেন এই বিপদ আসবে, তাই তিনি আগেই শিবানন্দকে খবর পাঠিয়েছিলেন। কুসুমী, 1 শতাব্দী ধরে তুই তোর ঘৃণার আগুনে চলেছিস। আজ তোর সেই পাপের শেষ হবে। অবিনাশের রক্তে তোর কোনো অধিকার নেই। ব্রহ্মচারী, তোর পূর্বপুরুষ আমাকে বন্দি করেছিল, কিন্তু আজ আমি এই গ্রামের প্রতিটি ইটে মিশে আছি। তোরা কেউ রেহাই পাবি না। কুসুমী হঠাৎ
ঘরের মাঝখানে এক ঘূর্ণি বায়ুর মতন ঘুরতে শুরু করলো। তার চারপাশ থেকে কালো ধোঁয়ার হাতগুলো বেরিয়ে শিবানন্দকে আক্রমণ করতে লাগলো। শিবানন্দ তার দণ্ডটি মেঝেতে সজোরে ঠুকলেন। এক অদৃশ্য দেওয়াল সেই কালো ধোঁয়াকে আটকে দিল। শুরু হলো এক অলৌকিক লড়াই। কুসুমী দেওয়াল দিয়ে দৌড়ে সিলিংয়ে উঠে গেল এবং সেখান থেকে শিবানন্দের উপর ঝাঁপিয়ে পড়ল। শিবানন্দ তার ঝুলি থেকে এক মুঠো কাল ভৈরব বিভূতি বের করে মন্ত্র পড়ে শূন্যে উড়িয়ে দিলেন। সেই বিভূতি কুসুমীর গায়ে লাগতেই তার শরীর থেকে নীল আগুন বেরোতে লাগলো। সে যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিল। কুসুমী এবার তার শেষ মায়া প্রয়োগ করল। সে শিবানন্দের চোখের সামনে তার কিশোরী রূপ ধারণ করল। সেই 1882 সালের অসহায় কুসুমী, তার চোখে জল, গলায় করুণ স্বর। সন্ন্যাসী ঠাকুর, আমাকে ওরা জ্যান্ত পুড়িয়েছিল। আমার কি দোষ ছিল? আমাকে মুক্তি দেবেন না? শিবানন্দ এক মুহূর্তের জন্য থমকালেন। কুসুমী সেই সুযোগে তার বুকে এক বিশাল আঁচড় কাটল। শিবানন্দ ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলেন। কুসুমী পৈশাচিক হাসিতে ফেটে পড়ল এবং আবার তার দানবীয় রূপ নিল। সে এবার আমার দিকে দিয়ে এলো। অবিনাশ, তো দাদুর বিছানার নিচে একটা তামাটে হাড়ি আছে, ওটা বের কর। ওটাই নীলকণ্ঠের সেই তান্ত্রিক দণ্ড যা দিগ্বিজয় ব্যবহার করেছিল। ওটাকে আগুনে ছুঁড়ে মার। আমি প্রাণপণ শক্তিতে খাটের নিচে হাতড়াতে লাগলাম। হ্যাঁ হ্যাঁ, একটা ভারী ধাতব হাঁড়ি। আমি সেটা বের করে শিবানন্দের দিকে ছুঁড়ে দিলাম। শিবানন্দ সেটা লুপে নিয়ে তার ঢাকনা খুলে ফেললেন। হাঁড়ির ভিতর থেকে এক প্রাচীন জপমালা বেরিয়ে এলো। শিবানন্দ সেই মালাটি নিজের হাতে জড়িয়ে কুসুমীর দিকে দিয়ে গেলেন। তারপর কুসুমীর ঘাড় জাপটে ধরলেন এবং তার কপালে নিজে রক্তমাখা তিলক ঘষে দিলেন। ওম পুণ্যমদং পুণ্যমিদং। কুসুমী, তোর আত্মা আজ মহাকালে বিলীন হোক, তোর প্রতিশোধের অবসান হোক। আর তারপরেই এক প্রচণ্ড আলোর ঝলকানি হলো। মনে হলো পুরো পৃথিবীটা কাঁপছে। কুসুমীর শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করলো। তার চোখে সেই লাল আগুন নিভে গিয়ে এক জ্যান্ত জ্যোতি ফুটে উঠল। তার সেই কর্কশ কণ্ঠস্বর বদলে গিয়ে এক মধুর কিশোরী কণ্ঠে রূপান্তরিত হলো। মুক্তি, শেষ পর্যন্ত মুক্তি পেলাম আমি। কুসুমীর আত্মা ধোঁয়ায় পরিণত হয়ে জানলার বাইরে চলে গেল। সাথে সাথে বাইরের সেই ঝমঝম নপুরের শব্দ থেমে গেল। কঙ্কালদের সেই হাততালি আর বৃষ্টির উন্মত্ততা নিমেষেই শান্ত হয়ে গেল। পূব আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। আমি আর শিবানন্দ ব্রহ্মচারী শ্মশানে সেই নাচন গাছা গাছটার সামনে গিয়ে দাঁড়ালাম। সেই বিশাল অশ্বত্থ গাছটা এখন একদম মরা কাঠের মতন দাঁড়িয়ে আছে। তার সব পাতা ঝরে গেছে, শেকড়গুলো এখন মাটির উপর আলগা হয়ে পড়ে আছে। মহাদেবানন্দের সেই সোনার কবচটি মাটির তলা থেকে বেরিয়ে এসেছে, যা এখন প্রায় ধুলোয় মিশে যাচ্ছে। আজ থেকে নাচনগাছার শ্মশান শুধু এক সাধারণ শ্মশান হয়েই রইল। নীলকণ্ঠের পাপের প্রায়শ্চিত্ত আজ তো দাদুর মৃত্যুর সাথে সাথেই শেষ হলো। কুসুমীও মুক্তি পেয়েছে। অবিনাশ, আমি বাড়ি ফিরলাম। দাদুর নিথর দেহটা বিছানায় শুয়ে আছে। তার মুখে এখন এক অপূর্ব শান্তি, যেন মৃত্যুর শেষ মুহূর্তে তিনি কোনো স্বর্গীয় দৃশ্য দেখেছেন। গ্রামের মানুষ যখন শ্মশানে দাহ করতে নিয়ে গেল, তখন কেউ আর ভয় পেল না, কারণ সেই অভিশপ্ত নপুরের শব্দ আর কারোর কানে বাজল না। আজও আমি যখন সেই শ্মশানের পাশ দিয়ে হাঁটি, তখন মাঝে মাঝে বাতাসের শব্দে মনে হয় কেউ যেন খুব মৃদু সুরে গান গাইছে, কিন্তু সেই গানে আর প্রতিহিংসা নেই, আছে এক পরম প্রশান্তি।
নাচনগাছার সেই বড় গাছটা আজ আর নেই। সেখানে এখন নতুন ছোট ছোট চারা গাছ গজিয়েছে। অশুভ শক্তির পরাজয় হয়েছে ঠিকই, কিন্তু বাংলার এই গ্রাম্য ইতিহাসের পাতায় নাচনগাছার শ্মশানে সেই কাহিনী আজও এক জীবন্ত রোমাঞ্চ হয়ে থেকে গেছে। আমি অবিনাশ আজ 70 বছর বয়সে দাঁড়িয়ে সেই রাতের কথা লিখছি, যাতে উত্তরসূরিরা জানতে পারে পাপের ফল ভোগ করতেই হয় ঠিকই, কিন্তু সত্যের আলোয় অন্ধকার একদিন না একদিন দূর হবেই। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, মহাদেবানন্দ স্বামীর ছেলের নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। নলিকাটার সেই শ্মশান গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: ডায়মন্ড হারবার থেকে বলেছে গোবিন্দ দাস, উত্তর 24 পরগনা খড়মপুর থেকে বলেছে মুন্না সাহাজি ও তার দাদা, উত্তর 24 পরগনা হাবড়া থেকে বলেছে মৃণালিনী সরকার। অমরনাথ সঠিক উত্তর দিয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট বামনিয়া থেকে বলেছে শান্তনু মোদক। ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল ও তার স্ত্রী রূপা মণ্ডল ও তার শালা সোমনাথ মণ্ডল। গুজরাট থেকে বলেছে ত্রিদেব সর্দার। মুস্তাফা মণ্ডল সঠিক উত্তর দিয়েছে। উত্তর মানসী বাঁধপাড়া থেকে বলেছে সমীর মালিক। সিঙ্গুর রতনপুর মোড় থেকে বলেছে শুভদীপ দোলে। মঙ্গল সাঁতরা, সৌভিক রাউত, প্রোভাইডার অসীম বেরা, কার্তিক মাইদি। ম্যাঙ্গালোর থেকে বলেছে সুমন। ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে রূপা মণ্ডল ও তার ছেলে সোমনাথ মণ্ডল। কলকাতার বালিগঞ্জ কসবা থেকে বলেছে সুদীপ হালদার। উলুবেড়িয়া শ্মশান কলোনি থেকে বলেছে শঙ্কর কাকা, অনুপদা, উজ্জ্বল, পচা কাকার স্ত্রী কাঁদি, জম্মু কাকার বাবা শেখ শাহজাহান, জম্মু কাকার ভাগনা আনিসুর, পচা কাকার ভাগনা শাহাবুল। দক্ষিণ 24 পরগনা ভাঙুর গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল। বর্ধমান জেলা গয়েশপুর থেকে বলেছে সাহেব। আলাউদ্দিন গাজী সঠিক উত্তর দিয়েছে। বারেপুর জেলার কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল ও তার স্ত্রী টুম্পা মণ্ডল। মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু। নিউটাউন অরবিন্দুপল্লী থেকে বলেছে স্বপ্না পাত্র। নবদ্বীপ থেকে বলেছে মমতা গোস্বামী। বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার। পাগলাচণ্ডী থেকে বলেছে অতীশ হালদার। দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, ফারহান লস্কর, ফিরদাউস লস্কর, বাবলু লস্কর, লতুপালা লস্কর, ইজাজ লস্কর, সাহারা লস্কর, সাবেরা লস্কর, সাহানা লস্কর। মেজেদা থেকে বলেছে চন্দন ও তার স্ত্রী অনন্যা। বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া। পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস। দীপন সামন্ত সঠিক উত্তর দিয়েছে। অনিরুদ্ধ দে সঠিক উত্তর দিয়েছে। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হল ন্যাথরা স্টেশন।